সন্ধ্যা ৭টা। আবহাওয়াটা বেশ থমথমে। আরশাদ চৌধুরীর বডিগার্ডরা পুরো বাড়ি ঘিরে রেখেছে। এদিকে বাড়িতে অতিথি অনেক, তাই কাবির আর তার বাবা আলতাফ সাহেব বাজারে গিয়েছেন রাতের জন্য ভালো কিছু কেনাকাটা করতে। আসলে বাজার তো ওসিলা, তারা মূলত চাইছিলেন এই দম বন্ধ করা পরিবেশ থেকে একটু বাইরে গিয়ে নিজেদের মধ্যে কথা বলতে। এদিকে ঘরের ভেতর তখন অন্য নাটক চলছে। তিথির মা বাবার কাছে তিথিকে আমানত হিসেবে রেখে যাওয়ার পর কাবিরের মা সারা ইয়াসমিনের যে এভাবে বিপদে পড়বেন সেটা ভাবেননি। তিনি রান্নাঘরে গিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে তিথির মা তানিয়া মিঠুকে ফোন দিলেন। হ্যালো, ও তিথির মা, শুনতে পাচ্ছ? আরে সর্বনাশ হয়ে গেছে গো, তোমরা তো মেয়েকে রেখে গেলে, কিন্তু এখানে তো সাক্ষাৎ যমদূত এসে হাজির হয়েছে। কেন আপা, কি হয়েছে? তিথি ঠিক আছে তো? তিথি তো বাঘের বাচ্চার মতো লড়ছে, কিন্তু আমরা তো ভয়ে শেষ। সেই যে ইতালির ডন আরশাদ চৌধুরী, সে তার মেয়ে রাইনাকে নিয়ে সশরীরে হাজির, সাথে ১ ডজন বন্দুকধারী বডিগার্ডও আছে। আর আরশাদ সাহেব তো টেবিলের ওপর রিভলভার রেখে হুমকি দিচ্ছে, যদি জানতে পারে তিথি আর কাবিরের মধ্যে কোনো সম্পর্ক আছে তবে রক্তগঙ্গা বইয়ে দেবে। বলেন কি? তিথি কি করছে এখন? সেটাই তো মরণ। মেয়েটা একটু ভয় পাচ্ছে না? ও নিজেকে কাবিরের কাজিন সাজিয়ে রাইনার সাথে এমন সব কথা বলছে যে আমার হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়। একবার তো রাইনাকে কাদা পানিতে চুবিয়ে ছেড়েছে। এদিকে কাবির আর তার বাবা তো বাজার করার নাম করে বাইরে গেছে একটু পরামর্শ করতে। আমি যে কি করি, যদি কোনো অঘটন ঘটে তোমরা কিন্তু আমাকে ক্ষমা করো। তোমাদের আমানত রক্ষা করতে গিয়ে তো দেখছি আমাদের পুরো গোষ্ঠী শেষ। ফোনের ওপাশে তিথির মা স্তব্ধ হয়ে রইলেন, আর এদিকে তিথি রান্নাঘরের দরজার আড়াল থেকে মায়ের এই কথাগুলো শুনে একটু হাসল। সে ভাবল, আন্টি তো ঠিকই বলেছে, আমানত রক্ষা করতে গিয়ে এখন দেখছি সিইও সাহেবের পুরো কেরিয়ারই আমার হাতে। তখনই সে দেখল আরশাদ চৌধুরী করিডোর দিয়ে আসছেন। তিথি ঝটপট ফোনটা সরিয়ে নিয়ে রান্নার কাজে মন দেওয়ার ভান করল। কিছুক্ষণ পর তিথি আর প্রমা তখন করিডোর দিয়ে যাচ্ছিল। হঠাৎ রাইনাদের রুমের দরজাটা একটু খোলা দেখে তারা থমকে দাঁড়ালো। ভেতর থেকে আরশাদ চৌধুরী আর রাইনার গম্ভীর কথাবার্তা শোনা যাচ্ছে। তিথি প্রমার মুখে হাত দিয়ে ইশারা করল চুপ থাকতে। তারা দরজার আড়ালে কান পাতল। ড্যাড, আমার একদম বিশ্বাস হচ্ছে না, ওই মেয়েটা কাবিরের কাজিন। কাজিনরা ভাইয়ের সামনে ওরকম শাড়ি পরে ঢং করে ঘুরে বেড়ায় না। ওর চোখের চাহনি ভালো না ড্যাড। আমিও তাই ভাবছি রাইনা। আলতাফ সাহেব আর তার স্ত্রী খুব নার্ভাস, কিছু একটা লুকাচ্ছে তারা। আর ওই মেয়েটা তিথি, ও খুব বেশি স্মার্ট। সাধারণ গ্রামের মেয়েদের মতো ও ভয় পাচ্ছে না। আমি আমার বডিগার্ডদের বলেছি ওদের ওপর নজর রাখতে। যদি কাবির আর তিথির মধ্যে বিন্দুমাত্র প্রেমের সম্পর্ক পাই তবে কাবিরকে তো ইতালিতে নিয়ে গিয়ে শেষ করবই, আর ওই মেয়েটাকে আমি বাংলাদেশ থেকে ভেনিশ করে দেব। শুধু ভেনিশ করলে হবে না ড্যাড, আমি চাই কাবির নিজের চোখে দেখুক ওর এই কাজিন কিভাবে শাস্তি পায়। আমি আজ রাতে ওর ফোনটা চেক করার ব্যবস্থা করছি। বাইরে তিথি আর প্রমা একে অপরের দিকে তাকালো। প্রমার হাত পা কাঁপছে ভয়ে, কিন্তু তিথির চোখে এখন জেদ। সে বুঝতে পেরেছে আরশাদ চৌধুরী দমবার পাত্র নন। প্রমা ফিসফিস করে বলল, তিথি চল পালাই, তোর ফোন চেক করলে তো সব ধরা পড়ে যাবে। তোর গ্যালারিতে তো কাবির ভাইয়ের সাথে তোলা ছবি আছে। শান্ত হ প্রমা, ওরা আমার ফোন চেক করবে তার আগে আমি ওদের মগজ চেক করে নেব। রাইনা যে চালটা চালছে সেটা আমি ওর দিকেই ঘুরিয়ে দেব। চল রান্নাঘরে যাই, ডিনারের আগে ওদের একটু স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া দরকার। তিথি মনে মনে ভাবল, কাবির বাজার থেকে ফেরার আগেই তাকে আরশাদ চৌধুরীর এই ষড়যন্ত্রের কথা জানতে হবে, কিন্তু কিভাবে? চারদিকে তো বডিগার্ডের পাহারা। আধা ঘন্টা পর
তিথি ট্রে হাতে নিয়ে রাইনার রুমে ঢুকলো। রাইনা তখনও বিরক্ত মুখে আয়নায় নিজের চুল ঠিক করছিল। প্রমা দরজার বাইরে একদম রোবটের মতো খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, যেন ভেতরে কোনো যুদ্ধ শুরু হলে সে অন্তত পালানোর রাস্তাটা তৈরি রাখতে পারে। তিথি টেবিলে নুডলস রেখে রাইনার একদম পাশে গিয়ে দাঁড়ালো। তার চোখে মুখে কোনো ভয় নেই, বরং একটা অদ্ভুত শাসন করার ভাব। তিথির জোরাজুরিতে রাইনার নুডলস খেতে রাজি হলো। রাইনা রাগে কাঁপতে কাঁপতে 1 চামচ নুডলস মুখে দিল, আর দেয়া মাত্রই তার চোখ মুখ দিয়ে যেন আগুন বের হতে শুরু করলো। তিথি যে পরিমাণ ঝাল আর গোলমরিচ দিয়েছে তা রাইনার মতো মানুষের কল্পনার বাইরে। ওয়াটার ওয়াটার, ও মাই গড, তুমি এতে কি দিয়েছ? কেন? একটু ঝাল হয়েছে বুঝি? আমাদের দেশের খাবার তো একটু এমনই হয়, সহ্য করতে শেখো রাইনা। কাবির ভাইয়া দেশে থাকতে হলে তো এগুলো খেতেই হবে। রাইনা যখন ঝালের চোটে হাহাকার করছে, তিথি তখন খুব শান্তভাবে গ্লাস ভর্তি পানি তার দিকে এগিয়ে দিল। রাইনা এক নিঃশ্বাসে পানিটুকু খেয়ে লম্বা লম্বা শ্বাস নিতে লাগলো। তার ফর্সা মুখটা এখন টমেটোর মতো লাল হয়ে গেছে। তিথি একটু না ঘাবড়ে রাইনার পাশে বিছানায় আয়েশ করে বসল। সে এমন এক ভঙ্গি করলো যেন তারা ছোটবেলার 2 বান্ধবী গল্প করতে বসেছে। আহারে, একদম বাচ্চা তুমি রাইনা আপু, এতটুকু ঝাল সহ্য করতে পারো না? বসো তো দেখি শান্ত হয়ে, তোমার সাথে একটু মন খুলে কথা বলি। তুমি তুমি আমাকে বসতে বলছো? তুমি জানো ড্যাড জানলে তোমার কি অবস্থা হবে? আরে রাইনা আপু, সবসময় ড্যাড ড্যাড করলে চলে? দেখো, আমি আর তুমি তো প্রায় সমবয়সী। কাবির ভাইয়ার কাছে তোমার কত গল্প শুনেছি। উনি তো বলেন রাইনা খুব সুইট, রাইনা ইতালিতে সবার ক্রাশ। এখন তুমি যদি এখানে সেভাবে রাগ করে থাকো তবে তো আমাদেরই খারাপ লাগে, তাই না? আমি তো চেয়েছিলাম তোমার সাথে একটু ভাব জমাতে, তোমাকে এখানকার মেয়েগুলোর সিক্রেটগুলো শেখাতে। তিথির এই হঠাৎ পাল্টে যাওয়া অমায়িক আচরণে রাইনা একটু থতমত খেয়ে গেল। মেয়েটা কি আসলেই ভালো, নাকি এটা কোনো চাল? রাইনা একটু ইতস্তত করে বসলো। শোনো রাইনা আপু, কাবির ভাইয়াকে তুমি যতটা চেনো তার চেয়ে বেশি আমি চিনি। উনি আসলে একটু গম্ভীর প্রকৃতির মানুষ, তো সরাসরি ভালোবাসা প্রকাশ করতে পারেন না। তাই আমি ভাবলাম তুমি যখন এসেছই তখন তোমাকে একটু টিপস দেই। কিভাবে কাবির ভাইয়াকে পটাতে হয় সেটা কি তুমি জানো? কাবিরকে পটানোর কথা শুনে রাইনার কান খাড়া হয়ে গেল। তার রাগ যেন মুহূর্তে জল হয়ে গেল। সে উৎসুক হয়ে তিথির দিকে তাকালো। রিয়েলি? তুমি আমাকে হেল্প করবে? কিন্তু তুমি তো জুম মিটিংয়ে বলেছিলে তুমি ওর বিবি। আরে ওটা তো ভাইয়ের সাথে বাজি ধরেছিলাম। ভাইয়া বলেছিল তুমি নাকি খুব হিংসুটে, তাই তোমাকে একটু খেপাতে ওটা বলেছিলাম। তুমি তো দেখছি আসলে খুব সিম্পল। তুমি থাকলে কি আর ভাইয়া আমার দিকে তাকাতো? আমি তো স্রেফ একটা গিয়েও কাজিন। দরজার বাইরে দাঁড়িয়ে প্রমা তিথির এই অস্কার লেভেল অভিনয় শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে ভাবছে এই মেয়ে তো পুরো আগুন, এত সুন্দর করে যে মিথ্যা বলতে পারে, এর তো হলিউডে থাকা উচিত ছিল। রাইনা আবার তিথির হাত ধরে ফেলল। আই এম সরি তিথি, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আসলে আমি কাবিরকে খুব ভালোবাসি, তো তাই একটু ইনসিকিউর হয়ে পড়েছিলাম। তিথি মনে মনে হাসল। বাঘিনীকে খাঁচায় বন্দি করার প্রথম ধাপ সফল। সে রাইনার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলতে শুরু করলো, আর রাইনা মন্ত্রমুগ্ধের মতো তা শুনতে লাগলো। রাইনার সাথে ভাব জমে উঠতেই তিথি সুযোগ বুঝে নিজের ফোনটা বের করলো। সে জানে রাইনা আর চোখে তার ফোনের দিকে তাকিয়ে আছে। তিথির ফোনে কাবিরের নাম্বারটা বিচিত্র নামে সেভ করা। স্ক্রিনে আমার কলিজার খাসি নামটা দেখে রাইনা ভুরু কুঁচকে তাকালো। তিথি ফোনটা রিসিভ করে মুখে এক গাদা লজ্জা মাখিয়ে কথা বলা শুরু করলো। হ্যালো জানু। হ্যাঁ, এই তো আমার বান্ধবীর সাথে গল্প করছি। তুমি এত রাতে ঘন ঘন ফোন করো কেন বলো তো? 1 মিনিট কথা না বললে কি তোমার পেটের ভাত হজম হয় না? আচ্ছা শোনো, রাতে কিন্তু ওই লাল গেঞ্জিটা পরে দেখা করতে আসবে। তোমাকে লাল রঙে একদম টমেটোর মতো লাগে। রাখছি এখন।
তিথি ফোনটা রেখে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল। কাবির থ মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মনে হচ্ছে আমার কানের উপর দিয়ে টর্নেডো গেল। আলতাফ রহমান: কিরে, দাঁড়িয়ে আছিস কেন? আরও অনেক বাজার করা বাকি, চল চল। রাইনা তো অবাক হয়ে তাকিয়ে আছে। ও মাই গড তিথি, এটা কে ছিল? আর ওই নামটা কি? কলিজার খাসি। তিথি লজ্জায় লাল হওয়ার ভান করে বলে, আর বলো না রাইনা, ওটা আমার বয়ফ্রেন্ড। বেচারা আমাকে ছাড়া কিছু বোঝে না, সারাদিন শুধু ফোন আর রোম্যান্স। নামটাও নিজের শখ করে সেভ করে দিয়েছে। বলে আমি নাকি ওর কলিজার আর ও আমার খাসি। আমাদের দেশের প্রেম বুঝলে রাইনা, একটু এমনই হয়, মাঝে মাঝে খাসি, মাঝে মাঝে ছাগল। সো তোমার অলরেডি বয়ফ্রেন্ড আছে? দ্যাটস গ্রেট। আমি তো ভেবেছিলাম তুমি কাবিরকে নিয়ে। আরে না, কাবির ভাইয়া তো আমার বড় ভাইয়ের মতো। ওনার মতো কাঠখট্টা মানুষের সাথে প্রেম করা যায়? তার চেয়ে আমার এই কলিজার খাসি অনেক ভালো। তুমি বরং কাবির ভাইয়াকে নিয়ে ভাবো, আমি তো আছি তোমাকে টিপস দেওয়ার জন্য। তিথি চোখ মুখে এক গাদা রহস্য আর দুঃখ ফুটিয়ে তুলল। একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলল, রাইনা আপু, তুমি তো শুধু ওপরের পালিশ দেখেছ, কিন্তু ভাইয়ার ভেতরে যে কত আজব আজব রোগের বাসা সেটা তো কেউ জানে না। রাইনা উদ্বিগ্ন হয়ে বলল, বলো কি তিথি, কি হয়েছে ওর? ভাইয়ার সবচেয়ে বড় সমস্যা হলো রাতে ঘুমানোর সময় যদি আশেপাশে পিনপত নীরবতা না থাকে, তবে উনি হঠাৎ করে ঘুমের ঘরে অদ্ভুত সব আওয়াজ করেন। তখন ওনার কানের কাছে গিয়ে যদি কেউ একটানা কু কু শব্দ না করে, তবে ওনার ঘুম ভাঙে না। রাইনা আপু, তুমি যদি আজ রাতে ওনার ঘরের দরজার সামনে গিয়ে একটু পর পর কুকিলের মতো ডাকতে পারো, তবে ভাইয়া খুব আরাম পাবে। রাইনা তো বিস্ময়ে মুখ হাঁ করে আছে। সে কাঁপা কাঁপা গলায় বলে, ও মাই গড, কাবিরের এত কষ্ট আর ও এটা মুখ ফুটে কাউকে বলে না? ভাইয়া তো ভীষণ লাজুক, তাই কাউকে কিছু বলে না। শোনো রাইনা আপু, এইটা সবচেয়ে অদ্ভুত রোগ। ভাইয়া মাঝরাতে হঠাৎ উঠে দাঁড়িয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে স্যালুট দেওয়া শুরু করেন। ওনার মনে হয় উনি যুদ্ধের ময়দানে আছেন। তখন ওনাকে শান্ত করার একমাত্র উপায় হলো ওনার সামনে দাঁড়িয়ে জোরে জোরে জয় বাংলা স্লোগান দেয়া, না হলে উনি সারা রাত ফ্যানের দিকে তাকিয়ে মার্চ পাস্ট করবেন। রাইনা ভয় ভয় কণ্ঠে বলল, কি বলো তিথি, কাবির প্রতি রাতে এমন করে? বেচারা কত কষ্টই না হয়। তিথি মনে মনে বলল, কত দরদ উথলে পড়ে। দেখব কিভাবে তুমি এইসব শোনার পরও কাবির ভাইয়াকে পছন্দ করো। রাইনা আপু, এই রোগটা সবচেয়ে খাতারনাক। মাঝরাতে ভাইয়া হঠাৎ চোখ বন্ধ করে হাত দুটো সামনে বাড়িয়ে অন্ধের মতো হাঁটতে শুরু করেন। ওনার মনে হয় উনি একটা অদৃশ্য ফোনের সামনে পোজ দিচ্ছেন। তখন ওনাকে থামাতে হলে ওনার সামনে গিয়ে অনবরত ফ্ল্যাশলাইট জ্বালাতে হয় আর বলতে হবে, ভাইয়া আপনার পোজ জোস হয়েছে, না হলে উনি সারা রাত দেয়ালের সাথে ধাক্কা খাবেন। রাইনা আফসোসের স্বরে, ইস, কতই না কষ্ট হয়। আবার মাঝে মাঝে ভাইয়া ঘুমের মধ্যে নিজেকে নাটকের অভিনেতা মোশাররফ করিম মনে করেন এবং বরিশালের ভাষায় সংলাপ বলতে শুরু করেন। তখন যদি কেউ ওনার সাথে শুদ্ধ ভাষায় কথা বলে, তবে ওনার প্রেশার বেড়ে যায়। তাই ওনাকে শান্ত করতে হলে তোমাকেও তখন ওনার সাথে পাল্লা দিয়ে গ্রাম্য ভাষায় কথা বলতে হবে। যেমন, ও ভাইজান, আপনি কি অহন ঘুমাইবেন নাকি জায়গা থাকবেন? তিথির মনের ভেতর তখন হাসির তুফান বইছে, কিন্তু বাইরে সে একদম পাথরের মতো গম্ভীর হয়ে রইল। রাইনার চোখ মুখে ভয়ের ছাপ দেখে সে মনে মনে ভাবল, এ তো দেখে আসলেও অনেক সহজ সরল। রাইনা আপু, তোমার সাহস দেখে আমার চোখে জল চলে যাচ্ছে। তুমি ছাড়া ভাইয়াকে এই বিপদ থেকে আর কেউ বাঁচাতে পারবে না। তবে মনে রেখো, ট্রিটমেন্ট যেন কোনো ভুল না হয়, বিশেষ করে ওই জয় বাংলা স্লোগানটা যেন একদম করা হয়, না হলে ভাইয়া ফ্যানটাকে শত্রু মনে করে কামড়াতেও পারেন। তুমি কিছু ভেবো না তিথি, আমার মায়া লাগছে কাবিরের জন্য। এত সুদর্শন মানুষ, অথচ ভেতরে ভেতরে জম্বি হয়ে যাচ্ছে। আমি আজ সারা রাত এক ফোঁটা ঘুমাবো না। এক হাতে টর্চ লাইট আর অন্য হাতে ভেজা গামছা নিয়ে আমি দরজার আড়ালে ওত্তাতে থাকবো। আরেকটা কথা আপু,
ভাইয়া যখন বরিশালের ভাষায় কথা বলবে তখন কিন্তু ভুলেও হাসবে না। তুমি যদি হাসো তবে ভাইয়ার মনে হবে তুমি ওনার অভিনয় নিয়ে মশকরা করছো। তখন উনি রেগে গিয়ে খাটের ওপর দাঁড়িয়ে মোশাররফ করিমের মতো কান্নাকাটি শুরু করবেন। তাই তোমার ডায়লগ যেন একদম খাঁটি হয়। ও ভাইজান, মোর কথা হনেন, হুদাহুদি চিল্লায়েন না, বুঝতে পেরেছ তো? রাইনা মাথা নেড়ে বিড়বিড় করে প্র্যাকটিস করতে শুরু করলো। ও ভাইজান, মোর কথা হনেন, ও ভাইজান। তিথি এবার আলতো করে রুম থেকে বেরিয়ে আসার সময় আর চোখে একবার রাইনার দিকে তাকালো। রাইনা তখন খুব সিরিয়াস মুখে আয়নার সামনে দাঁড়িয়ে টর্চ লাইট জ্বালিয়ে পোজ দিচ্ছে আর বলছে, ভাইয়া আপনার পোজ একদম জোস হইছে। রুম থেকে বের হয়ে তিথি মুখে ওড়না চেপে ধরলো। তিথিকে দেখেই প্রমা ফিসফিস করে বলল, তিথি বিশ্বাস করো, রাইনা আপু যখন ও ভাইজান বলছিল আমার হাত থেকে ফোনটা পড়ে যাচ্ছিল। ওই ভিডিও যদি একবার সোশ্যাল মিডিয়ায় ছাড়ে তবে ভিউ দিয়ে আমরা লাল হয়ে যাব। তিথি হাসতে হাসতে বিছানায় লুটিয়ে পড়ল। সে প্রমার কাজ ঝাঁকে বলল, আরে থাম, আসল ভিডিও তো হবে মাঝরাতে, যখন ভাইয়া শান্তিতে ঘুমাবে আর রাইনা আপু দরজার সামনে গিয়ে কুকিলের মতো কু কু করবে। উফ, ভাবলে আমার পেটে খিল ধরে যাচ্ছে। দুই ননদ ভাবি মিলে একে অপরের মুখ চেপে ধরে হাসতে লাগলো, যাতে পাশের ঘর থেকে রাইনা বা অন্য কেউ টের না পায়। রাইনা আপু তো দেখি আসলে অনেক ডেডিকেটেড। আপনার পোজ জোস হয়েছে বলার সময় ওনার সিরিয়াসনেস দেখে আমার নিজেরই ভয় লাগছিল। তিথি হাসতে হাসতে শেষ হয়ে বলল, আজ রাতে আমাদের মিশন সাকসেসফুল। কাবির ভাইয়া আর রাইনা আপুর এই ট্রিটমেন্ট ইতিহাস হয়ে থাকবে। রাইনা এবার পুরোপুরি বিশ্বাস করে ফেলল। সে ভাবল, যে মেয়ে বয়ফ্রেন্ডকে খাসি বলে ডাকে সে নিশ্চয়ই তার কাবিরের ওপর নজর দিবে না। তখনই নিচে গাড়ি থামার শব্দ হলো। কাবির আর তার বাবা বাজার থেকে ফিরে এসেছেন। তিথি দেখল রাইনার মনে যে সন্দেহের বিষ ছিল তা এখন কলিজার খাসির গল্প আর কাবিরের অসুখের কথা শুনে অনেকটাই জল হয়ে গেছে, কিন্তু বিপদটা এখনো কাটেনি। আরশাদ চৌধুরী যে কোনো সময় তার ফোন চেক করতে পারে। ডিনার টেবিলে পরিবেশটা ছিল টান টান উত্তেজনার। একদিকে রাজকীয় সব দেশি খাবারের আয়োজন আর অন্যদিকে আরশাদ চৌধুরীর তীক্ষ্ণ নজর। রাইনা এখন বেশ ফুরফুরে মেজাজে, কারণ সে নিশ্চিত হয়েছে তিথি কাবিরের পথের কাঁটা নয়। আরশাদ চৌধুরী গম্ভীর গলায় বলে, তিথি, শুনলাম তোমার নাকি খুব কিউট একটা বয়ফ্রেন্ড আছে। রাইনা তো তোমার খুব প্রশংসা করছিল। কাবির ঠিক সেই মুহূর্তে গ্লাসে চুমুক দিচ্ছিল। কথাটি শুনেই তার বিষম খাওয়ার দশা। সে বড় বড় চোখে তিথির দিকে তাকালো। হ্যাঁ আঙ্কেল, এই তো একটু আগে ওর সাথেই কথা বলছিলাম। বেচারা আমাকে এক মুহূর্ত না দেখলে পাগল হয়ে যায়। ওর আসল নাম আলহাজ হাফেজ ইব্রাহিম। ডাকনামটা অদ্ভুত, কলিজার খাসি। কাবির নিজের কাশি সামলে নিয়ে বলল, কি কলিজার খাসি? এসব কি নাম তিথি? কেন ভাইয়া, আপনার পছন্দ হয়নি? আপনি তো বাজার থেকে খাসির মাংস নিয়ে আসলেন, আর আমার খাসি তো ফোনেই আমাকে আদর করে দেয়। ও না একদম আপনার মতোই লম্বা, গায়ের রঙও আপনার মতো, শুধু আপনার চেয়ে একটু বেশি রোমান্টিক। কাবির দাঁতে দাঁত চেপে বসে রইল। সে বুঝতে পারছে তিথি তাকে খাসি বানিয়ে সবার সামনে অপমান করছে, অথচ সে কিছুই বলতে পারছে না। হঠাৎ আরশাদ চৌধুরী খাওয়া থামিয়ে দিলেন। তার মুখটা পাথরের মতো শক্ত হয়ে গেল। খুবই ভালো, কিন্তু তিথি, আমার ডিকশনারিতে বিশ্বাস বলে কোনো শব্দ নেই। রাইনা তোমাকে বিশ্বাস করলেও আমি করতে পারছি না। তোমার ফোনটা দাও তো দেখি। তোমার ওই খাসি তোমাকে ঠিক কি কি মেসেজ পাঠায় আমি দেখতে চাই, সেখানে কাবিরের কোনো ছায়া আছে কি না। পুরো টেবিল নিস্তব্ধ হয়ে গেল। আলতাফ সাহেব আর তার স্ত্রী সারা ইয়াসমিন ভয়ে একে অপরের হাত চেপে ধরলেন। প্রমাত ভয়ে সোজা কিচেনে পালানোর রাস্তা খুঁজছে। কাবিরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, কারণ সে জানে না তিথি সব ডিলিট করেছে কিনা। অবশ্যই আঙ্কেল, এই নিন, আপনি চেক করলে আমার বয়ফ্রেন্ড এবং খুশি হবে যে এত বড় একজন মানুষ ওর মেসেজ পড়ছে।
তিথি ফোনটা বাড়িয়ে দিল। আরশাদ চৌধুরী ফোনটা হাতে নিয়ে গ্যালারি আর মেসেজ অপশনে ঢুকলেন। আরশাদ চৌধুরী ফোন স্ক্রল করতে করতে হঠাৎ থেমে গেলেন। তার ভুরু কুঁচকে গেল। রাইনা উৎসুক হয়ে চুকে দেখল ফোনে একটি মেসেজ দেখা যাচ্ছে, জানো আজ রাতে লাল শাড়ি পরে আমার সাথে দেখা করবে, কিন্তু তোমায় দেখলে আমার মনে হয় আমি সত্যি সত্যি একটা খাসি হয়ে তোমার প্রেমে কুরবানি হয়ে যাই। ইতি তোমার জানু। আরশাদ চৌধুরী ফোনটা টেবিলের উপর ছুঁড়ে দিলেন। তার মুখে একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলে, রুচিহীন, খুবই সস্তা রুচির ছেলে তোমারই বয়ফ্রেন্ড। আলতাফ সাহেব, আপনার ভাগ্নি যে এতটা নিচু রুচির ছেলের সাথে প্রেম করে সেটা জানতেন। যাক, আমার সন্দেহ দূর হয়েছে। কাবিরের মতো লায়নের সাথে এই মেয়ের কোনো সম্পর্ক থাকতেই পারে না। কাবির মনে মনে ভাবল, এই মেসেজটা কে পাঠালো? আমার নাম্বার কি কলিজার খাসি দিয়ে সেভ করে রেখেছে? ভীষণ চালাক তুমি। আজ রাতে দেখা হবে। আলতাফ রহমান কিছু বলতে যাবে কাবির তার মাকে বলল। তার বাবাকে থামাতে আলতাফ রহমান শুধু মুচকি হাসলেন। কাবির তিথির দিকে তাকালতেই দেখল তিথি এক চোখ টিপে হাসছে। আসলে তিথি আগেই প্রমাকে দিয়ে এই মেসেজটা নিজের ফোনে পাঠাতে বলেছিল। তিথি কাবিরের দিকে তাকিয়ে, কি হলো ভাইয়া, হাঁ করে তাকিয়ে আছেন কেন? খাসির মাংসটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। কাবির রাগে আর অপমানে মাংসের টুকরোটা এমনভাবে চিবোতে লাগলো যেন সে তিথিকেই চিবিয়ে খাচ্ছে। ডিনার টেবিলে আরশাদ চৌধুরীর ঘোষণাটা যেন বিনা মেঘে বজ্রপাতের মতো শোনালো। তিনি গ্লাসে চুমুক দিয়ে আয়সী ভঙ্গিতে বললেন, ময়মনসিংহের আবহাওয়া আর আপনাদের আতিথেয়তা দুটোই দারুণ, তাই ঠিক করলাম কাবির যেদিন ইতালি যাবে আমরাও সেদিনই একসাথে বিদায় নিব। কি বলো কাবির? রাইনের সাথে তোমার সময়টাও ভালো কাটবে। কাবির রহস্যজনকভাবে আরশাদ চৌধুরীর দিকে তাকিয়ে রইল। সে তো 2 মাসের ছুটি নিয়েছিল অফিস থেকে। এতদিন এই মেয়েটার সাথে একই ছাদে থাকা মানে নির্ঘাত হাঁটাটা খাওয়া। সে আর চোখে তিথির দিকে তাকালো। তিথি তখন খুব নিরীহ মুখে নিজের প্লেটের দিকে তাকিয়ে আছে, যেন এইমাত্র ঘটে যাওয়া ঘটনায় তার কোনো হাত নেই। আলতাফ সাহেব কাঁচুমাচু হয়ে বললেন, সে তো আমাদের সৌভাগ্য আরশাদ সাহেব, আপনারা আমাদের মেহমান, যতদিন খুশি থাকতে পারেন। সারা ইয়াসমিনও ওনার সাথে তাল মিলানেন। রাত 11টা, পুরো বাড়ি নিঝুম। আরশাদ চৌধুরীর বডিগার্ডরা সব গেটের বাইরে পাহারায় আছে, কিন্তু বাড়ির ভেতরে এখন পরিবারের লোকজন ছাড়া আর কেউ নেই। আলতাফ সাহেব আর ওনার স্ত্রী অনেক আগেই ঘুমিয়ে পড়েছেন। এই সুযোগটাই কাজে লাগানোর জন্য ওত পেতে ছিল প্রমা আর তিথি। বাড়ির মেইন সুইচ টিপে প্রমা সব লাইট অফ করে দিয়েছে। ঘুটঘুটে অন্ধকারে আরশাদ চৌধুরীর রুমের দরজার সামনে 2 মূর্তি দাঁড়িয়ে কান পেতে আছেন। ভেতরে আরশাদ চৌধুরী আর রাইনা নিচু স্বরে কথা বলছেন। রাইনা, আমার কেন জানি মনে হচ্ছে ডালমে কুছ কালা হে। ওই তিথি মেয়েটা আর কাবির, ওদের বডি ল্যাঙ্গুয়েজ আমার ঠিক পছন্দ হচ্ছে না। মেয়েটা সারাক্ষণ খাসি খাসি করে চিল্লাই ঠিকই, কিন্তু ওর চোখ থাকে কাবিরের দিকে। আরে না ড্যাড, তুমি তো সব কিছুতে গোয়েন্দাগিরি করো। মেয়েটা তো ওর বয়ফ্রেন্ড আছে, দেখলে না ওই বিশ্রী মেসেজটা? মেসেজ ফেক হতে পারে না রাইনা। কাল সকালে আমি তিথির ফোনটা আবার চেক করব। এবার গ্যালারি নয়, সরাসরি কল লিস্ট দেখব। বাইরে দাঁড়িয়ে তিথির কলিজা চেপে গেল। প্রমা তিথির হাতে একটা চিমটি কেটে ইশারা করলো, এবার শুরু কর। তিথি আর প্রমা আগে থেকেই তৈরি ছিল। তারা সাদা ধবধবে চাদর দিয়ে নিজেদের মুড়িয়ে নিয়েছে। চুলে তেলের বদলে জল দিয়ে একদম জট পাকিয়ে সামনে ফেলে রেখেছে। প্রমা পকেট থেকে একটা ছোট ব্লুটুথ স্পিকার বের করে খুব নিচু স্বরে প্যাঁচের ডাক আর পুরনো দরজার ক্যাঁচ ক্যাঁচ শব্দ বাজাতে শুরু করলো। হঠাৎ আরশাদ চৌধুরীর রুমের জানালাটা বাইরে থেকে কেউ জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। আসলে তিথি লম্বা একটা বাঁশ দিয়ে বাইরে থেকে ধাক্কা দিচ্ছে। রাইনা আর্তনাদ করে উঠল, ড্যাড, ওটা কিসের শব্দ? বাতাস হবে, ভয় পেও না। ঠিক তখনই প্রমা দরজার নিচ দিয়ে হালকা ধোয়া, মশার কয়েলের ধোয়া জমিয়ে রাখা হয়েছিল, ছেড়ে দিল। আর তিথি একদম ভাঙা গলায় ডাইনিদের মতো হাসতে শুরু করলো। হি 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 হি, আমার বাড়িতে কারা এসেছে?
আমার রক্ত চাই, রক্ত। ড্যাড, এই বাড়িতে ভূত আছে। আমি আগে থেকেই শুনেছিলাম ময়মনসিংহের বাড়িগুলোতে অতৃপ্ত আত্মা থাকে। আরশাদ চৌধুরী সাহসের পরিচয় দিতে দরজাটা ঝট করে খুললেন, কিন্তু সামনে যা দেখলেন তাতে ওনার মতো জাদরেল মানুষেরও হাত পা ঠান্ডা হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকারে সাদা চাদর পরা দুইটা মূর্তি বাতাসে ভাসছে। আসলে প্রমা আর তিথি টুলের ওপর দাঁড়িয়ে আছে। তিথির হাতে থাকা টর্চটা নিচের দিক থেকে ফেলে আসায় মুখে ফেলায় তাকে দেখতে একদম বীভৎস লাগছে। প্রমা ফিসফিস করে বলল, যাও, এখান থেকে চলে যাও, নইলে তোদের কলিজা চিবিয়ে খাবো। আরশাদ চৌধুরী থতমত খেয়ে পিছিয়ে গেলেন। রাইনা তো ভয়ে অজ্ঞান হয়ে যাওয়ার দশা। সে চিৎকার করে উঠল, বাঁচাও, বাঁচাও। ঠিক সেই মুহূর্তে রুমের পাশ থেকে কাবির অন্ধকারের মধ্যে টর্চ জ্বালিয়ে বেরিয়ে এলো। কি হয়েছে? এত চিৎকারের শব্দ কেন? তিথি আর প্রমা মুহূর্তের মধ্যে সাদা চাদর ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে কিচেনের দিকে দৌড়ে পালালো। কাবির যখন আরশাদ চৌধুরী রুমে ঢুকলো তখন দেখলো আরশাদ চৌধুরী বিছানার এক কোণে বসে জোরে জোরে দোয়া পড়ছেন, আর রাইনা কম্বলের নিচে ঢুকে কাঁপছে। কাবিরের মনে মনে হাসছে। তাদের ভয়ের কারণটা কিছু হলে আন্দাজ করতে পারছে। কি হয়েছে আঙ্কেল, আপনারা এত ভয় পাচ্ছেন কেন? আরশাদ চৌধুরী তোতলাতে তোতলাতে বললেন, কাবির, এই বাড়িতে ভূত আছে। আমি নিজের চোখে দুটো সাদা পেতনি দেখলাম। কাবির মুখ গম্ভীর করে বলল, ও, ওটা তো আমাদের মেজো দাদির আত্মা হতে পারে। উনি তো বাইরের মানুষ একদম সহ্য করতে পারতেন না। আপনারা কি কাল সকালে চলে যেতে চান? রাইনা কম্বলের নিচ থেকে মাথা বের করে বলল, কাল সকালে কেন, এখনই চলো। ওদিকে কিচেনে বসে তিথি আর প্রমা মুখ চেপে হাসতে হাসতে মাটিতে গড়িয়ে পড়ছে। তিথি ভাবছে, খাসি তো অনেক ভালো, এবার ভূতের চোটে আরশাদ চৌধুরীকে ময়মনসিংহের সীমানা পার করাবো। ড্রয়িং রুমে মোমবাতি নিভে এখন মেইন লাইট জ্বলছে। আরশাদ চৌধুরী সোফায় এমনভাবে বুক ফুলে বসে আছেন যেন তিনি মাত্র কোনো যুদ্ধে জয়লাভ করেছেন। রাইনা ওনার হাত শক্ত করে ধরে বুক কুকড়ে আসে ভয়ে। কাবির কাচুমাচু মুখে বলল, আঙ্কেল, মেজো দাদির আত্মা কিন্তু একবার যাকে টার্গেট করে তাকে সহজে ছাড়ে না। আপনি কি সত্যি থাকতে চান? আরশাদ চৌধুরী ওনার চশমাটা নাকে ঠিক করে বললেন, কাবির, ভূত প্রেত আসলে মনের ভুল। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর রাইনা ময়মনসিংহের এই ভূতের বাড়িতেই থাকবো। আর তুমি যখন ইতালি যাবে আমরাও তোমার সাথেই ফ্লাইটে উঠব। আমি অলরেডি টিকিট কনফার্ম করে দিয়েছি। তোমার বিজনেস ডিল আমি নিজের চোখে দেখতে চাই। কিচেনের দরজার আড়ালে তিথি আর প্রমা একে অপরের মুখ চাওয়াচাই করলো। তিথি ফিস করে বলল, দেখলি প্রমা, ভিলেন তো দেখে হার মানছে না। ভূত দেখে প্যান্ট লুজ হওয়ার দশা, অথচ ভাব দেখাচ্ছে যেন সে ঘোষ ব্লাস্টারের ডিটেক্টর। প্রমা মাথা চুলকে বলল, এখন কি করবি? লোকটা তো সুইংগামের মতো লেগে আছে। ইতালিতে গিয়ে তো মেজো দাদি সাজতে পারবি না। তিথি দাঁত কিরমির করে বলল, ইতালি যাওয়ার আগে ওকে এমন ডোজ দিতে হবে যেন ইতালির বদলে পাবনা যাওয়ার টিকিট কাটে। দাঁড়া, মেজো দাদি ফেল করেছে তো কি হয়েছে, এবার মেজো দাদাকে নামাতে হবে। আরশাদ চৌধুরী আর রাইনাকে তাদের ঘরের দরজা পর্যন্ত এক প্রকার ঠেলে ঢুকিয়ে দিয়ে আসলো কাবির। আরশাদ চৌধুরী ঢোকার সময়ও সন্দেহী চোখে করিডোরের অন্ধকারের কোণাগুলো দেখছিলেন। দরজা বন্ধ হতেই কাবির একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরের দিকে হাঁটা দিল। ওদিকে বাড়ির মেইন সুইচ অন করতে গিয়ে প্রমা ভাবল, না, অন্ধকারটা বেশ জমজমাট, ভুতুরে পরিবেশে একটু নাটক না হলে হয়। সে কিচেনে গিয়ে অন্ধকারের মধ্যে একটা টুল নিয়ে বসলো। তখনই তার ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল কাবিরের বন্ধু সাদ্দামের নাম। প্রমা কিচেনের মেঝেতে বসে ফোন রিসিভ করতে ওপাশ থেকে সাদ্দাম বেশ অবাক হয়ে বলল, কি প্রমা, এই মাঝরাতে ফোন করলে যে? সব ঠিক আছে তো, নাকি কাবির আবার কোনো ঝামেলায় পড়েছে? প্রমা কিচেনের অন্ধকারে একটা বটি নিয়ে নড়াচড়া করতে করতে গম্ভীর গলায় বলল, সব ঠিক থাকার কোনো লক্ষণই নেই সাদ্দাম ভাইয়া। আমাদের বাড়িতে এখন লঙ্কা কাণ্ড চলছে। আরশাদ চৌধুরী আর রাইনা এই দুজনে মিলে আমাদের জীবন অতিষ্ঠ করে তুলছে। সাদ্দাম বেশ ঘাবড়ে গিয়ে বলল, আরশাদ চৌধুরী, উনি আবার ওখানে কেন? আর রাইনাও কি সাথে? তোমার গলার স্বর এমন লাগছে কেন?
প্রমা একটা ডার্ক হাসি দিয়ে বলল, আপনি তো কিছুই জানেন না সাদ্দাম ভাইয়া। আরশাদ চৌধুরী আর রাইনা এখানে এসেছে কাবির ভাইয়াকে ইতালিতে ধরে নিয়ে যাওয়ার জন্য। রাইনার সাথে কাবির ভাইয়ের বিয়ের পাকাপাকি কথা বলতে চায় ওরা। আপনি কি চান কাবির ভাই ওই রাইনার মতো প্লাস্টিক পুতুলের সাথে ইতালিতে গিয়ে মমি হয়ে থাকুক? সাদ্দাম এবার চিবিয়ে বলছো কি? রাইনা তো কাবিরের জীবনটা বিষিয়ে দেবে। তুমি কি কিছু করছো না? তুমি আর তিথি তো শান্তিতে থাকার পাত্রী নও। প্রমা বটিটা দিয়ে একটা আলুর ডগায় খোসা দিয়ে বলল, শান্তিতে নেই বলেই তো আমরা মিশন ভুতুরে দাদি চালু করেছি। আমরা দুজনে মিলে ওদের এমন ভয় দেখিয়েছি যে ওরা এখন লেপের নিচে কাঁপছে। রাইনা তো ভাবছে এ বাড়িতে সত্যি মেজো দাদির আত্মা ঘুরে বেড়াচ্ছে। সাদ্দাম ওপাশ থেকে হো হো করে হেসে উঠল। তুমি তো দেখছি ভয়ঙ্কর মেয়ে। তা তুমি এই অন্ধকারের বটি নিয়ে কি করছো? মেজো দাদি সেজে কি এখন আরশাদ চৌধুরীর ঘাড় মটকাবে নাকি? শোনো প্রমা, তোমার এই বুদ্ধিগুলো মাঝে মধ্যে আমাকেও ভাবিয়ে তোলে। সাবধানে থেকো, জ্যান্ত মানুষ মারতে গিয়ে আবার ফেঁসে যেও না। প্রমা একটু হেসে বলল, আপনি আমার জন্য অত চিন্তা করবেন না সাদ্দাম ভাইয়া। আরশাদ চৌধুরী তো কেবল মানুষ, দরকার হলে ওনাকে মেজো দাদির সাথে চিরস্থায়ী ডেটিংয়ে পাঠিয়ে দেব। আপনি বরং কাল সকালে জলদি ময়মনসিংহে চলে আসুন। আমাদের এই নাটকে আপনার মতো একজন পাগল আর্টিস্ট দরকার। সাদ্দাম গলাটা একটু নরম করে বলল, আসছি কাল। তুমি যে এই লুকে নিজেকে সাজিয়েছ, কাল সকালে তোমায় চিনতে পারবো তো, নাকি তুমি আমাকে দেখে বটি নিয়ে তেড়ে আসবে? সাদ্দাম আহমেদ বাবা মায়ের একমাত্র সন্তান। সাদ্দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিষয়ে অধ্যাপক। বাবা সাইফুল ইসলাম পেশায় কাপড়ের ব্যবসায়ী, মা তামান্না কাজী গৃহিণী। তাদের স্থায়ী বাড়ি ময়মনসিংহের সদরে, তবে ওনারা সবসময় গ্রামেই থাকতে পছন্দ করে। সাদ্দাম চাকরি সূত্রে ঢাকা থাকে। প্রমা মুচকে হাসল। সেটা কাল সকালেই দেখতে পাবেন সাদ্দাম ভাইয়া। এখন রাখি। রাইনা মনে হয় আবার বাথরুমে যাওয়ার জন্য দোয়া পড়া শুরু করেছে। সাদ্দাম ওপাশ থেকে নিচু স্বরে বলল, সাবধানে থেকো প্রমা। কাবিরের চেয়েও এখন তোমার জন্য বেশি টেনশন হচ্ছে। তিথি পা টিপে টিপে ঘর থেকে বের হলো। সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় প্রতিটা ধাপে তার মনে হচ্ছিল মেজো দাদি বুঝি সত্যি তার আসল টেনে ধরবে। মনে মনে সব দোয়া দুরুদ পড়ে সে কাবিরের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। পাসওয়ার্ড 1634। তিথি মনে মনে হাসল। আগের ঘটনাটা মনে পড়ল, কাবির তাকে কিভাবে অপদস্থ করেছিল সেই দিন। ওইসব না ভেবে দুষ্ট হাসি হাসলো। ক্লিক করে দরজাটা খুলল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, শুধু নীল রঙের একটা ডিম লাইট জ্বলছে। সে হালকা নীল আলোয় ঘরটাকে কেমন অদ্ভুত সুন্দর লাগছে। তিথি খুব সাবধানে পা ফেলে খাটের কাছে গিয়ে দাঁড়ালো। কাবির অঘরে ঘুমাচ্ছে। নীল আলো তার তীক্ষ্ণ নাক আর চিবুকের ওপর পড়ে এক অদ্ভুত ছায়া তৈরি করেছে। তিথি ঝুঁকে পড়ে দেখল, ইস, লোকটা ঘুমালে কত সুন্দর লাগে, অথচ জাগলে একদম বুনো মহিষ। তিথি ভাবল একটু মজা করা যাক। সে তার ওড়নার কোণা দিয়ে কাবিরের নাকে আলতো করে সুরসুরি দিল। কাবির ঘুমের ঘোরেই হাত দিয়ে নাক চুলকালো। তিথি আবার সুরসুরি দিল। হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই কাবির এক ঝটকায় তিথির হাত ধরে ফেলল। তিথি ভয়ে চিৎকার দিতে গিয়েও থেমে গেল। কাবির চোখ খোলেনি, কিন্তু তার ঠোঁটে একটা বাঁকা হাসি। মেজো দাদি কি আবার আমার ঘরে হানা দিয়েছে, নাকি কোনো চোর আমার হৃদয়ে চুরি করতে এসেছে? ছাড়ুন, আমি দেখতে এসেছিলাম আপনি নাক ডাকছেন কিনা। আপনার নাকে ময়লা জমেছে, তাই পরিষ্কার করে দিচ্ছিলাম। কাবির এক টানে তিথিকে খাটের উপর বসিয়ে দিল। এবার সে চোখ মেলল। নীল আলোয় কাবিরের চোখের মণিগুলো যেন আরো গভীর আর রহস্যময় লাগছে। সে তিথির একদম কাছে মুখ নিয়ে এলো। এত রাতে ডোর লক খুলে একটা জ্যান্ত পুরুষের ঘরে ঢোকা যে কতটা রিস্কি, সেটা কি তোমার ওই ছোট্ট মাথাটায় ঢোকে না বিবিজান? নাকি তুমি চাও আমি সত্যি ওই খাসি হয়ে যাই যে তার মালিককে কামড়ে দেয়? আরে আমি কি ভয় পাই নাকি? আমি তো এসেছি আপনাকে সাবধান করতে। আরশাদ আঙ্কেল কিন্তু আপনার রুমের দিকে আসছিলেন। মিথ্যা বলো না, উনি এখন ঘুমের ঘোরেও দোয়া পড়ছেন।
তুমি আসলে আমার কাছে এসেছো কেন বিবিজান? এই অন্ধকার আর এই নীল আলো কি তোমাকে খুব টানছে, নাকি তোমার মনে হচ্ছে এই মুহূর্তে আমি তোমাকে দেয়ালে চেপে ধরে আরশাদ চৌধুরীর সব রাগ উসুল করি? উফ, আপনার রোমান্স কি সব দেয়ালে চেপে ধরা আর ভয় দেখানোর উপর? একটু কি সাধারণ রোমান্স পারেন না? যেমন ধরুন, আমায় একটা চকলেট দেবেন বা চুলে একটা ফুলকুচি দিবেন। কাবির হাসল, তবে সেই হাসিটা ছিল একদম শয়তানি ভরা। সে তিথির কোমরে হাত দিয়ে তাকে নিজের আরও কাছে টেনে নিল। চকলেট বাচ্চারা খায় বিবিজান, আর আমরা এখন যে গেমে নেমেছি সেখানে রক্ত আর নেশার খেলা চলে। তুমি কি চাও আমি তোমার ঘাড়ে আমার দাঁতের চিহ্ন বসিয়ে দিয়ে প্রমাণ করি যে তুমি কেবল আমার? থামুন তো ভ্যাম্পায়ার কোথাকার, রোমান্স করতে বলেছি, ড্রাকুলা সাজতে বলিনি। আপনার দাঁত দিয়ে খাসির মাংস চিবান গিয়ে আমায় ছাড়ুন। যখন ইতালির ফ্লাইটে উঠব তখন কিন্তু পালানোর রাস্তা থাকবে না। তখন আমি এয়ারপোর্টের সিকিউরিটিকে বলবো এই লোকটা একটা পাগল খাসি, একে ইতালির বদলে সিরিয়াখানায় পাঠান। নীল ডিমলাইটের আলোয় কাবিরের ঘরটা এখন রহস্যময় কোনো গোলকধাঁধা। তিথি জানালার গ্রিলের সাথে চিপকে দাঁড়িয়ে আছে, আর সামনে কাবির যেন এক শান্ত কিন্তু ভয়ঙ্কর শিকারী। শুনুন মিস্টার চিলড্রেন ভুলানো খাসি, আপনি যেভাবে তাকাচ্ছেন মনে হচ্ছে আমাকে এখনই কাঁচা চিবিয়ে খাবেন। আমি কিন্তু হজম হব না বলে দিচ্ছি। কাবির আরও 1 ইঞ্চি কাছে এগিয়ে এলো, তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি। সে তিথির কানের খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, হজম করার চিন্তা পরে হবে বিবিজান, আগে তো দেখি এই মেয়েটার ভেতরে ভয় বলে কিছু আছে নাকি সারাক্ষণ শুধু আমাকে খেপিয়েই তুমি জীবন পার করবে? ভয়? আমি তো আরশাদ চৌধুরীকে ভূত সাজিয়ে ভয় দেখাই, আর আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? আপনার রোমান্সটা না একদম ব্যাকডেটেড। একটু আধুনিক হন, ওরে আমার মজনু টাইপ পাঠা। কাবির ভুরু কুঁচকালো। বিবিজান, আধুনিক রোমান্স কেমন? তুমি কি আমাকে একটু ডেমো দেবে? তিথি একটু সাহস সঞ্চার করে কাবিরের শার্টের কলারটা ঠিক করে দিতে বলল, যেমন ধরুন আপনি হাঁটু গেড়ে বসে বলবেন, হে আমার জানু, তুমি কি আমার সাথে ইতালির পাস্তা খাবে? তা না করে আপনি যেভাবে আমাকে দেয়ালের সাথে সেটে ধরেছেন তাতে মনে হচ্ছে আপনি আমাকে পাস্তা নয় বরং নিজেই পিৎজা বানিয়ে ওভেনে ঢুকিয়ে দিবেন। কাবির শব্দ করে হেসে উঠল। সে হাসিতে ঘরটা গুম গুম করে উঠল। সে তিথির চিবুকটা আলতো করে ধরে উঁচিয়ে ধরল। পাস্তা খাওয়ার সময় তো অনেক পাবে যান, কিন্তু এই যে মাঝরাতে চোরের মতো আমার ঘরে ঢুকেছ, এর জরিমানা কি হবে? তিথি চোখ বড় বড় করে বলল, জরিমানা আছে, ঠিক আছে, কাল সকালে আপনার জন্য আমি নিজ হাতে চা বানাবো, তবে চিনির বদলে লবণ দেব, যাতে আপনার এই রোমান্টিক বলদ মার্কা নেশাটা একটু কাটে। কাবির এবার সিরিয়াস হলো। তার চোখ জোড়া তিথির চোখের অতলে ডুবে গেল। সে খুব নিচু স্বরে বলল, একদিকে বাবার সম্মান, অন্যদিকে আরশাদ চৌধুরীর সন্দেহ, আর তার মাঝখানে তুমি যে আমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দিচ্ছ না। তিথি একটু নরম হলো। সে খুব আস্তে বলল, শান্তিতে থাকতে দিচ্ছি না বলেই তো আপনি এখনো টিকে আছেন মিস্টার মোটুরু খাসি, নইলে ওই রাইনা তো আপনাকে বিয়ের আগে মমি বানিয়ে পিরামিডে ঢুকে রাখত। কাবির হঠাৎ তিথির কপালে নিজের কপাল ঠেকালো। তাহলে কি মেনে নেব যে ওই কলেজের খাসির আসল মালকিন শুধুই তুমি, বার্ড কুইন? তিথি ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলল, শুনুন মিস্টার হারকিপ্টে রোমিও, আপনি এভাবে তাকালে আমি কিন্তু হার্ট অ্যাটাক করব। তখন আমার অতৃপ্ত আত্মা কিন্তু আপনার ওপর ওই ইতালির প্লেন মাঝ আকাশে থামিয়ে দেবে। কাবির এবার আর হাসল না। তার চেহারায় এক অদ্ভুত গাম্ভীর্য ফুটে উঠল। সে তিথির একদম কাছে ঝুঁকে এলো। তাদের নাকের ডগা প্রায় ছুঁই ছুঁই। কাবির তার ডান হাতটা তিথির গলার কাছে নিয়ে গিয়ে আলতো করে স্লাইড করল। তুমি কি জানো তিথি, এই অন্ধকারে তোমার এই ভয় পাওয়া মুখটা দেখতে কতটা নেশাক্ত লাগছে? সারাদিন তো অনেক ফাজলামো করো, অনেক নতুন নতুন নামে ডাকো, কিন্তু এই যে এখন তোমার নিঃশ্বাস আটকে আসছে,
এই মুহূর্তটা কি তুমি লুকাতে পারবে? আমি চাইলে কিন্তু এখনই তোমাকে এই ঘর থেকে বের হতে দিব না। তিথি এবার সত্যি ভয় পেয়ে গেল। কাবিরের চোখের দৃষ্টিতে এমন কিছু একটা আছে যা সে আগে কখনো দেখেনি। তিথি আমতা আমতা করে বলল, দেখুন, আপনি কিন্তু লিমিট ক্রস করছেন মিস্টার অসভ্য জমিদার, আমাকে ছাড়ুন। কাবির বাঁকা হাসলো। সে তিথির কানের লতিটা হালকা করে ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলল, লিমিট তো তুমি অনেক আগেই ক্রস করেছো। আমার চোখের ঘুম কেড়ে নিয়েছো, আরশাদ চৌধুরীকে ভূত দেখিয়েছ। এখন তার প্ল্যানটি তো দিতেই হবে। এই যে তোমার গায়ের কাঁপুনি, এটা কি ভয়ের, নাকি তুমিও চাইছো আমি তোমাকে আরও কাছে টেনে নেই? আপনি সত্যি পাগল হয়ে গেছেন। আমি যাচ্ছি এখান থেকে। কাবির তাকে ছাড়ল না, উল্টো তার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে আর শক্ত করে মিশিয়ে নিল। তার চোখের মণিগুলো যেন অন্ধকারের সাথে মিশে গেছে। কাবির বলল, পালানোর পথ আমি অনেক আগেই বন্ধ করে দিয়েছি বিবিজান। তুমি এই ঘরে ঢুকেছো নিজের ইচ্ছায়, কিন্তু বের হবে আমার ইচ্ছায়। তিথির গলার স্বর বুঝে এলো। সে বড় বড় চোখ করে কাবিরের দিকে তাকিয়ে রইল। কাবিরের ঠোঁট যখন তিথির কপালে প্রায় ছুঁয়ে যাচ্ছে, তখনই তিথি যেই না দরজার দিকে এক কদম বাড়িয়েছে পালানোর জন্য, কাবির তড়িৎ বেগে এসে তার পথ আটকে দাঁড়ালো। ঘরটা নীল ডিম লাইটের আলোয় এক অদ্ভুত রহস্যময় রূপ নিয়েছে। তিথি ফিসফিস করে বলল, শুনুন মিস্টার জঙ্গলি মহিষ, আমাকে পথ ছাড়ুন। প্রমাদ জেগে গেলে কিন্তু আপনার বিবিগিরি ফাঁস করে দেবে। কাবির বাঁকা হাসলো। তার চোখের মণিগুলো নীল আলোয় সিক করছে। এত সহজে মুক্তি নেই বিবি। তিথি কিছু বুঝে ওঠার আগেই কাবির এক ঝটকায় তাকে পাঁজা কোলে তুলে নিল। তিথি চমকে উঠে চিৎকার দিতে গিয়েও কাবিরের শার্ট খামছে ধরল। কাবির তাকে সোজা নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল। তিথি হড়বড় করে বলতে লাগলো, এ কি করছেন মিস্টার বেয়াদব সম্রাট? নামুন আমার ওপর থেকে। আপনি কি কুস্তি লড়বেন নাকি? আপনার ওজন অনেক, আমি কিন্তু এখনই পাঁপড় হয়ে যাব। কাবির বিন্দুমাত্র না দমে নিজের শরীরের ভার তিথির ওপর দিয়ে বিছানায় ঝুঁকে এলো। সে তিথির দুপাশে হাত দিয়ে তাকে একদম লক করে ফেলল। কাবির এবার এতটাই রোমান্টিক মুডে যে তিথির ফাজলামও যেন কাজ করছে না। কাবির তিথির নাকের ডগায় নিজের নাক ঠেকিয়ে খুব নিচু আর ভরাট গলায় বলল, তুমি না আমাকে মজনু টাইপ পাঁঠা বলছিলে, এখন দেখো এই পাঁঠা যখন জেদ ধরে তখন সে কতটা খাতারনাক হতে পারে। ভয় পাচ্ছে বিবিজান? তিথি এবার সত্যি ঢোক গিলল। কাবিরের তপ্ত নিঃশ্বাস তার ঠোঁটের খুব কাছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, দেখুন, মজা করবেন না, আপনি কিন্তু লিমিট ক্রস করছেন মিস্টার ড্রাকুলা, ছাড়ুন বলছি। কাবির তার মুখটা তিথির ঘাড়ের কাছে নামিয়ে নিল। সেখানে ঠোঁট ছোঁয়ানোর মতো দূরত্ব রেখে ফিস করে বলল, লিমিট তো তুমি অনেক আগেই ভেঙেছ তিথি। আমার রাতের ঘুম কেড়ে নিয়ে এখন বলছেন লিমিট ক্রস না করতে। আজ রাতে যদি আমি তোমাকে আমার করে নিই, তবে কে আসবে বাঁচাতে? ওই মেজো দাদি। তিথির বুক ধরফড়ানি এখন ড্রামের মতো বাজছে। কাবিরের এক একটা কথা যেন তীরের মতো বিঁধছে। তিথি কোনো মতে বলল, আপনি একটা আস্ত শয়তান। ইতালিতে গিয়ে রাইনা আপুকেও কি এভাবেই ভয় দেখাবেন? কাবির এবার তিথির চোখের দিকে স্থিরভাবে তাকালো। তার কণ্ঠে এক অদ্ভুত নেশা। রাইনার নাম আবার ঘরে নিবে না। এই ঘরে এই মুহূর্তে শুধু তুমি আর আমি। আর তোমার এই ভয়ের তো চোখ দুটো, যা আমাকে পাগল করে দিচ্ছে। কাবির যখন তিথির খুব কাছাকাছি, তিথি ভয়ে আর লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। সে ভাবল কাবির হয়তো কিছু একটা করবে, কিন্তু হঠাৎ কাবির তার চুলে মুখ গুজে দিয়ে একটা লম্বা নিঃশ্বাস নিল। বিবি, এখন শুধু তোমার ধরা দেওয়ার পালা। আপনার এই রোমান্টিক চাহনি বন্ধ করুন। আমি তো এখন ঘামতে ঘামতে সুইমিং পুল হয়ে যাচ্ছি। ঘামো, যত ঘামবে তত তোমার শয়তানি বুদ্ধিগুলো জল হয়ে বেরিয়ে যাবে। আজ রাতটা শুধুই আমাদের বিবিজান। নীল ডিম লাইটের আলোয় কাবিরের চোয়াল শক্ত হয়ে আছে। সে তিথির দুপাশে হাত দিয়ে বিছানায় এমনভাবে চেপে ধরেছে যে নড়ারও উপায় নেই।
তিথি বারবার কাবিরের বুক ঠেলে সরানোর চেষ্টা করছে, কিন্তু কাবির যেন আজ পাথর হয়ে গেছে। কাবির তিথির কানের খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কেন কাঁপছো তিথি? সারাদিন তো অনেক সাহস দেখাও, এখন যখন আমি সত্যি তোমার খুব কাছে তখন তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? আমার এই রোমান্স কি তোমার সহ্য হচ্ছে না বিবি? ছাড়ুন, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। আমি এটা পছন্দ করছি না মিস্টার অসভ্য জমিদার। কাবির এবার আরও এক ধাপ এগিয়ে গেল। সে তিথির গলার কাছে নিজের ঠোঁট নামিয়ে আনল। তার তপ্ত নিঃশ্বাস তিথির চামড়ায় আগুনের মতো বিঁধছে। কাবির খুব নিচু আর নেশাক্ত গলায় বলল, পছন্দ না হলে আজ সারা রাত এই ঘরে এভাবেই আটকে থাকো। পালানোর কথা ভুলে যাও, এই রাতটা শুধু আমার আর তোমার। তিথি এবার সত্যি অসহায় বোধ করতে শুরু করলো। কাবিরের এই আচরণ, এই লুক আর গলার স্বর সবকিছু মিলিয়ে তিথির ভেতরে এক অজানা আতঙ্ক দানা বাঁধল। সে কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস নিল, কিন্তু কাবির তাকে এক চুলো নড়তে দিচ্ছে না। হঠাৎ করেই তিথির দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। সে আর নিজেকে সামলাতে পারল না। তার ঠোঁট দুটো কাঁপতে শুরু করলো এবং একটু পরে একটা চাপা কান্নার শব্দ ঘরটার নিস্তব্ধতা ভেঙে দিল। আপনি সত্যি খুব খারাপ। আমি ভেবেছিলাম আপনি শুধু মজা করেন, কিন্তু আপনি তো আমাকে ভয় পাইয়ে আনন্দ পাচ্ছেন। আমি আর এক মুহূর্ত এই ঘরে থাকবো না। আপনি একটা নিষ্ঠুর মিস্টার রাক্ষস মানুষ। তিথির কান্নার শব্দ শুনতে কাবির মুহূর্তের মধ্যে জমে গেল। তার ভেতরে যে নেশা কাজ করছিল তা এক সেকেন্ডের মধ্যে বাতাসের মতো উড়ে গেল। সে ঝট করে তিথির ওপর থেকে সরে গিয়ে বিছানার এক পাশে বসল। কাবির অবাক হয়ে দেখল তিথি মুখ ঢেকে ফুপিয়ে কাঁদছে। তার শরীরটা থরথর করে কাঁপছে। কাবির অপরাধ বোধে কুঁকড়ে গেল। সে কাঁপা কাঁপা হাতে তিথির কাঁধ স্পর্শ করতে গিয়েও থমকে গেল। তিথি, আরে বিবি, তুমি তো কাঁদছ। আমি তো জাস্ট মজা করছিলাম। তুমি আমাকে খেপিয়েছিলে বলেই আমি একটু ভয় দেখাতে চেয়েছিলাম। প্লিজ কাঁদো না। আপনার এই মজা আমার ভালো লাগে না। আপনি সারাক্ষণ নিজের দাপট দেখান। আমি আর কখনো আপনার কাছে আসবো না। তিথি এক দৌড়ে ঘরের বাইরে চলে গেল। কাবির হতভম্ব হয়ে বিছানায় বসে রইল। নীল আলোটা এখন তার কাছে বড় বেশি ফ্যাকাশে আর বিষণ্ণ লাগছে। সে নিজের চুলে হাত দিয়ে টেনে ধরল। সে বুঝতে পেরেছে আজ সে সত্যি লিমিট ক্রস করে ফেলেছে। অন্ধকার করিডোরে তিথির কান্নার শব্দটা প্রতিধ্বনিত হতে লাগলো। আর কাবির নিজের ঘরে একা পড়ে রইল একরাশ অনুশোচনা নিয়ে। তিথি প্রমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বুক ফেটে কান্না আসছে ওর। প্রমা গভীর ঘুমে আচ্ছন্ন, তাই তিথি নিঃশব্দে বালিশের একপাশে মুখ গুজে শুয়ে পড়ল। চোখের জলে বালিশের ওপাশটা ভিজে একাকার। ঠিক সেই মুহূর্তে বালিশের পাশে রাখা ওর ফোনটা ভাইব্রেট হতে শুরু করলো। অন্ধকার ঘরে ফোনের স্ক্রিনের আলোটা যেন বিঁধছে চোখে। স্ক্রিনে ভেসে উঠল সেই নামটা, কলিজার খাসি কাবির। তিথি প্রথমে ধরতে চাইল না, কিন্তু ভাইব্রেশন থামছেই না। বারবার ফোন বেজে চলেছে। অবশেষে কাপা কাপা হাতে ফোনটা কানে নিল তিথি। ওপাশ থেকে কাবিরের অস্থির কণ্ঠস্বর ভেসে এলো। ফোনের ওপাশ থেকে কাবিরের গলাটা আজ অন্যরকম। সে দাপট নেই, কোনো নেশা নেই, বরং এক বুক হাহাকার নিয়ে সে ডাকলো, বিবি জান, তুমি কি শুনছো? প্লিজ ফোনটা কেটো না। তিথি কোনো কথা বলল না। ওপাশ থেকে শুধু ওর কান্নার হেঁচকি তোলার শব্দ যাচ্ছে। তিথি ফোনের ওপর হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল যাতে শব্দ না হয়। আমি বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে। আমি স্রেফ তোমাকে একটু ভয় দেখাতে চেয়েছিলাম, কারণ তুমি আমাকে ওই নামে ডেকে রাগিয়ে দিয়েছিলে। বিশ্বাস করো বিবি জান, তোমাকে কাঁদানোর আমার উদ্দেশ্য ছিল না। নিজের উপর নিজেরই ঘেন্না হচ্ছে এখন। তুমি কি আমাকে একবার মাফ করবে না? আপনার মাফ চাওয়ার স্টাইলটাও কি ওই রকম মিস্টার অহংকারী? আপনি কি মনে করেন কাউকে জোর করে বিছানায় চেপে ধরলে সে খুব খুশি হয়? আপনি জানেন না আমি কতটা ভয় পেয়েছিলাম। জানি আমি সত্যি একটা জানোয়ারের মতো আচরণ করেছি।
কিন্তু তুমি কি জানো কেন এমন করেছি? ওই রাইনা আর আরশাদ চৌধুরীর চাপে আমি দম বন্ধ হয়ে মরছিলাম। তোমাকে কাছে পেয়ে আমি সব ভুলে গিয়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। প্লিজ বিবি, একবার অন্তত বলো যে তুমি খুব বেশি রেগে নেই। রেগে নেই মানে? আমি আপনার হাড় গুঁড়ো করে দেব। কাল সকালে আমি প্রমাকে সব বলে দেব যে আপনি আমাকে কিভাবে ভয় দেখিয়েছিলেন। বলো, সব বলো, দরকার হলে সবাইকে ডেকে বলো আমি একটা আস্ত শয়তান। কিন্তু এই মুহূর্তে আমি তোমার দরজার বাইরে দাঁড়িয়ে আছি। একবার কি দরজাটা খুলবে? আমি তোমাকে সামনে থেকে সরি বলতে চাই। কি? আপনি প্রমার দরজার বাইরে? আপনি কি পাগল হয়েছেন? কেউ দেখে ফেললে কি হবে? কিছুই হবে না। যতক্ষণ তুমি দরজা না খুলছো আমি এখান থেকে নড়ছি না। এই শীতে করিডোরে দাঁড়িয়ে থাকতে থাকতে আমারও না খাসির মতো অবস্থা হয়ে যাচ্ছে। দয়া করে বিবি। তিথি রাগ করবে না হাসবে, বুঝতে পারছে না এই লোকটা এক মুহূর্ত আগে রাক্ষস সাজে, আবার পরের মুহূর্তে বাচ্চা ছেলের মতো বায়না ধরে। দাঁড়ান, আসছে মিস্টার ড্রামাবাজ, আপনার কপালে আজ বড় ঝাড়ু আছে। তিথি পা টিপে টিপে দরজার দিকে এগোল। দরজা খুলতে দেখল কাবির দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটো লাল হয়ে আছে। তিথিকে দেখেই কাবির দুহাত দিয়ে নিজের কান ধরল। তিথি ভাবল লোকটাকে আস্থা মতো দু কথা শুনিয়ে দিবে, কিন্তু দরজা খুলেই ওর সব রাগ যেন জল হয়ে গেল। করিডোরের আফসা আলোয় দেখা যাচ্ছে মিস্টার রাক্ষস রাজা একদম অপরাধী বালকের মতো দুই কান ধরে দাঁড়িয়ে আছে। বিবি, এবার কি মাফ করা যায় না? কান লাল হয়ে গেছে তো। তিথি মনে মনে ভীষণ খুশি হলো। যাক, অন্তত এই মিস্টার ইগোস্টিক জমিদারকে লাইনে আনা গেছে। কান কি এমনি এমনি লাল হয়েছে? আপনার পাপের বোঝা তো অনেক ভারী। সারা রাত ওভাবেই দাঁড়িয়ে থাকুন, তবে যদি আমার মন গলে। তিথি এক হাত দিয়ে মুখ ঢেকে একটা লম্বা হাই তুলল। সারাদিন অনেক ধকল গেছে, এবার দু চোখ ঘুমে জড়িয়ে আসছে। উফ, আপনার জ্বালায় আমার ঘুমটাই মাটি হয়ে গেল। যান এখন নিজের ঘরে গিয়ে ঘাস খান, আমি ঘুমাতে গেলাম। যেই না তিথি হাই তুলে চোখ বন্ধ করে দরজা লাগাতে যাবে, অমনি কাবির বিদ্যুৎ বেগে সামনে গিয়ে এলো। তিথি কিছু বুঝে ওঠার আগে কাবির ওর গালের ওপর ঝুঁকে পড়ল। পরের মুহূর্তে তিথির নরম গালে কাবিরের ঠোঁটের একটা উষ্ণ আর আলতো ছোঁয়া লাগালো। তিথি স্তম্ভিত হয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। ওর চোখের ঘুম এক নিমেষে গায়েব। কাবির এক সেকেন্ডের জন্য তিথির চোখের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। শুভরাত্রি বিবিজান। কান ধরার শাস্তি আর চুমুর বোনাস দুটোই তোলা থাকলো। বলে কাবির উল্টো দিকে ঘুরে লম্বা কদমে নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করলো। করিডোরে ওর পায়ের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, আর ওদিকে তিথি নিজের গালে হাত দিয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। অসভ্য মিস্টার সিটিং বাস একটা। কান ধরে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আবার সুযোগ বুঝে পকেটমারি করে চলে গেল। তিথি ঘরে ঢুকে দরজাটা লক করে দিল। ওর হৃৎপিণ্ড এখনো লাফাচ্ছে। গালের যে জায়গাটাতে কাবির চুমু দিয়েছে সেখানটা যেন এখনো পুড়ছে। সে বিছানায় গিয়ে প্রমার পাশে শুয়ে পড়ল, কিন্তু এবার আর কান্নার জন্য নয়, বরং এক অদ্ভুত ঘোরের কারণে ওর চোখে আর ঘুম এলো না। কালকে এই মিস্টার রোমান্টিক শয়তানকে জ্যান্ত কবর না দিলে আমার নামও তিথি না। ওদিকে নিজের ঘরে গিয়ে কাবির আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঠোঁট ছুঁয়ে হাসল। সকালে সোনালি রোদ ময়মনসিংহের বাড়িটার বারান্দায় এসে পড়েছে। গতরাতে সেই ভূতের আতঙ্ক আর রোমান্সের রেশ এখনো তিথির চোখে মুখে লেগে আছে। ডাইনিং টেবিলে সবাই নাস্তা করতে বসেছে। তিথি আর চোখে কাবিরের দিকে তাকাচ্ছে, কিন্তু কাবির আজ বড্ড বেশি শান্ত। যেন গতরাতে সে কিছুই করেনি, যেন গালের এই উষ্ণ ছোঁয়াটা কেবল তিথির কল্পনা ছিল। আরশাদ চৌধুরী আজ বেশ ফুরফুরে মেজাজে আছেন। তিনি কফিতে চুমুক দিয়ে সবার দিকে একবার চোখ বুলিয়ে নিলেন। আলতাফ সাহেব, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। রায়না বলছিল এই বাড়িতে মেজো দাদির আত্মা নাকি ওকে ঘুমাতে দিচ্ছে না, তাই আমি ভাবলাম আপনাদের ওপর আর চাপ বাড়াবো না। খুব ভালো সিদ্ধান্ত আরশাদ সাহেব। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি আপনাদের ব্যাগ গাড়িতে তুলে দিতে। আরে দাঁড়াও কাবির, আমি ময়মনসিংহে থাকার সিদ্ধান্ত বাতিল করিনি, শুধু এই বাড়ি থেকে শিফট হওয়ার কথা বলছি। আমি খবর পেলাম আপনাদের ঠিক অপোজিট সাইডে
ওই যে ডুপ্লেক্স বাড়িটা আছে ওটার মালিক সেটা বিক্রি করে দেবে। আমি আজ সকালেই সেই বাড়িওয়ালার সাথে কথা বলেছি, আমি বাড়িটা কিনে নিচ্ছি। খবরটা শুনে তিথির গলার রুটি আটকে যাওয়ার দশা হলো। কাবির হাত থেকে চামচটা ফেলে দিয়ে স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। যতদিন তুমি ইতালির ফ্লাইটে না উঠছো ততদিন আমি আর রাইনা ঠিক তোমার চোখের সামনে থাকবো, একদম মুখোমুখি। এতে তোমার আর রাইনার বন্ডিংটা ভালো হবে, আর আমার বিজনেসের নজরদারিও সহজ হবে। কি বলো রাইনা? দ্যাটস গ্রেট ড্যাড। এবার আর মেজদাদির ভয় নেই। আর কাবির, এখন থেকে আমরা প্রতিদিন ছাদে দাঁড়িয়ে একে অপরের সাথে কথা বলতে পারবো। তিথি মেমনে বলে, ছাদ দিয়ে কথা বলবেন না ছাই, আমি মাঝখানে দেয়াল তুলে দিব। লোকটা তো দেখি আস্ত একটা জিকো চিংড়ার মতো কামড়ে ধরেছে। কাবির বুঝতে পারছে আরশাদ চৌধুরীকে এই শহর থেকে সরানো এখন কেবল কঠিন নয়, প্রায় অসম্ভব। ওদিকে গেটে একটা গাড়ির হর্নের শব্দ শোনা গেল। সাদ্দাম আর আহনাব চলে এসেছে। তিথি মনে মনে ভাবলো, আসুক সাদ্দাম আর আহনাব ভাই। এবার এই অপোজিটে বাড়ির 12টা না বাজালে আমার নামও তিথি না। আরশাদ চৌধুরী, আপনি বাড়ি কিনবেন আর আমি সেখানে এমন ভূত নামাবো যে আপনি বাড়ির দলিল ফেলে সোজা ইতালিতে দৌড় দিবেন। সকাল 11টা। গাড়ির হর্নের শব্দ কানে আসতেই তিথি আর প্রমা নাস্তার টেবিল ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ধুলো উড়িয়ে একটা কালো হেরিয়ার এসে থামলো গেটের সামনে। সাদ্দাম গাড়ি থেকে নেমেই সানগ্লাসটা কপালে তুলে চারপাশটা একবার দেখে নিল। কাবির আসলে সকালেই ওদের ফোন করে জলদি আসতে বলেছিল। সাদ্দাম ঠিক পেছন পেছন গাড়ি থেকে নামলো আহনাব। সৈয়দ আহনাব পেশায় একজন বিজনেসম্যান। কাজের সূত্রে আহনাব বেশিরভাগ সময় গাজীপুর থাকেন। আহনাব তার বাবার কোম্পানি সামলায়, কারণ তার বাবার রিটায়ার্ড হয়েছে। হার্ট ডিজিজে সমস্যা থাকা আহনাব সংসারের দায়িত্ব পালন করে। তবে ময়মনসিংহেই তাদের জন্মস্থান। আহনাবকে নামতে দেখেই প্রমার চোখ বড় হয়ে গেল। আর যখন গাড়ি থেকে রোনা নামলো তখন প্রমা খুশিতে চিৎকার করতে গিয়ে নিজের মুখ চেপে ধরল। রোনা একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতা করে। শান্ত আর বুদ্ধিমতী হিসেবে পুরো ফ্রেন্ড সার্কেলে তার একটা আলাদা সম্মান আছে। রোনার ছোট বোন তুলি, মা বাবা এদের 4 জনকে নিয়ে রোনার পরিবার বাবার পাশে দাঁড়াতে পড়াশোনা শেষ করে শিক্ষকতা পেশায় যোগ দিয়েছে। আহনাব, সাদ্দাম আর রোনা 3 জনই কাবিরের কলেজের বেস্ট ফ্রেন্ড। কাবিরের একটা মেসেজেই তারা সব কাজ ফেলে ময়মনসিংহে হাজির হয়েছে। তিথি গিয়ে সাদ্দামের হাত খামছে ধরল, যেন সে কোনো বিপদের সাগরে হাবুডুবু খাচ্ছে। কি তিথি, গাড়ি থেকে নামতে দিবে তো? সাদ্দাম ভাইয়া, আহনাব ভাইয়া, আপনারা কি জানেন না ময়মনসিংহে গত রাতে কী হয়ে গেছে? আপনাদের ওই খাসি বন্ধুটি এখন একটা আস্ত ড্রাকুলা হয়ে গেছে। আহনাব গম্ভীরভাবে হাসল। সে জানে তিথির অভিযোগ মানেই বিশাল কোনো নাটক। সে বলল, কেন? কাবির আবার কি করলো? কি করেনি বলো। মাঝরাতে সে আমার ঘরের দরজার সামনে প্রমার ঘর লক খুলে ভেতরে ঢুকে পড়ে। তারপর আমাকে ভয় দেখিয়ে দেয়ালে সেটে ধরে। উফ, ভাবলে এখনও আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। সে তো আমাকে জানতো চিবিয়ে খাওয়ার প্ল্যান করছিল। আমি তো এখন রাতে ঘুমাতেও ভয় পাচ্ছি। বলো কি? কাবির শেষমেশ রোমান্স শুরু করলো। আমি তো জানতাম ও শুধু গরু খাসির মতো ঘাস খেয়ে জীবন পার করবে। রোনা তিথির মাথায় হাত বুলিয়ে দিয়ে একটু মজা করে বলল, তা তিথি, সে কি শুধু ভয় দেখিয়েছে নাকি বোনাস হিসেবে আরও কিছু দিয়ে গেছে যার জন্য তুমি এখন লাল হয়ে আছো? বোনাস মানে? ওটা তো পকেট মারি। মানে সে আমাকে কান ধরে ইমোশনাল ব্ল্যাকমেল করে উল্টো আমার পকেট মেরে চলে গেল। আহনাব ভাইয়া, আপনি তো বিজনেসের ডিল বলছেন, একটা ছোট মেয়েকে এভাবে মাঝরাতে হানা দেয়া কি ঠিক? কাবির একদম তিথির পেছনে এসে দাঁড়ালো। তিথি টেরি পায় নাই। ও যখন সাদ্দামকে হাত পা নেড়ে বোঝাচ্ছিল যে কাবির কতটা রাক্ষস, ঠিক তখনই সবই তো বললো বিবিজান, কিন্তু ওই যে বললে পকেটমারি করেছি, সেটা ঠিক কোন পকেটে হাত দিয়েছিলাম সেটা সাদ্দামকে একটু বিস্তারিত বুঝিয়ে বলো। আর কান ধরার সময় তুমি যে আমার শার্ট খামচে ধরে আমাকে কাছে টানছিলে, সেটাও কি নালিশের লিস্টে আছে? কাবিরের এই নির্লজ্জ আর সরাসরি আক্রমণে তিথির গলার স্বর আটকে গেল। ওর ফর্সা গাল দুটো মুহূর্তের মধ্যে টমেটোর মতো লাল হয়ে উঠল। সে তো ভেবেছিল সবার সামনে কাবির লজ্জা পাবে, কিন্তু এত উল্টো তাকেই জনসম্মুখে এক্সপোজ করে দিচ্ছে। সাদ্দাম এবার
2 আঙ্গুলে শীষ দিয়ে বলল, এই কাবির, তুই তো দেখি একদম প্রো লেভেলের খেলোয়াড় হয়ে গেছিস। ইউনিভার্সিটির লেকচার দিতে গিয়ে আমি জানা শিখেছি, তুই তো প্র্যাকটিক্যালি তার চেয়ে বেশি করে ফেলেছিস। মিথ্যে, একদম মিথ্যে। আমি কখন আপনাকে কাছে টেনেছি? আপনি তো ড্রাকুলা সেজে। কাবির এবার তিথির চোখের দিকে তাকে এক পা এগিয়ে গেল। তিথি পিছিয়ে গিয়ে সাদ্দামের পিছনে লুকানোর চেষ্টা করলো। কাবির হাসতে হাসতে বলল, সাদ্দাম, নালিশ যখন শুনেছিস বিচারটাও করিস, তবে বিচারটা যেন এক পাক্ষিক না হয়। কারণ যে মেয়ে মাঝরাতে নিজে পাসওয়ার্ড টিপে আমার ঘরে ঢোকে, তাকে কি আর ভাজা মাছটি উল্টে খেতে পারে না বলা সাজে? তিথি বা লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছে। রোনা আর আহনাফও মুখ টিপে হাসল। রোনা বলল, তিথি, তুমি তো দেখি বাঘের ঘরে হানা দিয়ে এখন বিড়ালের মতো মিউ মিউ করছো। ওদিকে প্রমা আর সাদ্দামের অবস্থা তখন দেখার মতো। সাদ্দাম আর প্রমা দুজনেই কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইল। সাদ্দামের চোখে মুখে এক ধরনের অদ্ভুত কৌতুক, আর প্রমার রাগে লজ্জায় দাঁত কিরমির করছে। প্রমা তখন যখন দেখলো সাদ্দাম ওর দিকে তাকিয়ে এক চোখ টিপে হাসলো, অমনি মুখ ঝামটা দিয়ে উঠল। সাদ্দাম ফিসফিস করে প্রমাকে বলল, কি প্রমা, তোমার রুমের দরজা দিয়ে কাবির ঢুকলো আর তুমি টেরই পেলে না? নাকি তুমি মাঝরাতে কারোর জন্য দরজা খোলা রেখেছিলে? তোমার তো আবার লেকচার শোনার খুব শখ। প্রমা সাদ্দামের পা মারিয়ে দিয়ে বলল, বেশি কথা বলবেন না সাদ্দাম ভাইয়া, আপনার ওই লেকচার মার্কা চশমাটা খুলে আজ আমি ব্রহ্মপুত্রে ফেলে দিব। ভাবলাম একটু মানুষ হয়েছেন, কিন্তু আপনি তো সেই বাদরটাই রয়ে গেছেন। সাদ্দাম ব্যথায় কুকড়ে গিয়ে বলল, উফ, তোদের এই ময়মনসিংহী মেয়েদের হাত পা কি লোহা দিয়ে বানানো নাকি? কাবির, তোর জন্য আমার করুণা হস্তে একজনকে দিয়েছিস গালে পকেট মারি, আর আমার কপালে জুটেছে পায়ের ওপর সজরে লাথি। সাদ্দাম আর প্রমার এই চোখা চোখে আর ঝগড়া দেখে আহনাফ হাততালি দিয়ে বলল, বাস করো, এবার চলো। প্রিয়া আর জামাইকে আনতে যাওয়ার চেয়ে বড় মিশন এই আরশাদ চৌধুরী আর রাইনাকে হ্যান্ডেল করা। গাড়ি রেডি, চলো সবাই। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগছে, আমারও তো অনেক ভালো লেগেছে। এই গল্পটাতে একটু দুষ্টুমি, একটু ভালোবাসা, একটু রোমান্টিসিজম আর একটু রহস্য আছে। আর কি চাই? যদি ভালো লাগে থেকে কমেন্টে জানান। আসসালামু আলাইকুম।